হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আমরা আগের দিন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। সেটা কী ছিল? জেনারেশন জেড, তাদের প্রোটেস্ট। তারা কিভাবে একটা সরকারও বদলে দিতে পারে, যাদেরকে বলা হচ্ছে ডিজিটাল নেটিভ। তাদের হাতিয়ার কি? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া। কিন্তু তারা যে সরকার বদলে দিতে পারে, তার যে উদাহরণ ধীরে ধীরে যেন আরও বেশি প্রকাশ পাচ্ছে। যেন আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে যেরকম দেখেছিলাম আগের দিনের, সেটা আলোচনা করেছি, একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সেরকম আজকে আমরা আলোচনা করছি বাংলাদেশ এবং নেপাল নিয়ে। বাংলাদেশে কি হয়েছিল? বাংলাদেশে সরকার যে কোটা সিস্টেম নিয়ে এসেছিল, যেখানে সরকারি চাকরির ক্ষেত্রে মোটামুটি 56% সংরক্ষণের কথা বলা হয়েছিল, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে 2018 সালে। 2018 সালে যখন সরকারি চাকরির কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তার নেতৃত্ব দিয়েছিল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এবার সরকার চাপের মুখে পড়ে 46 বছরের পুরনো কোটা ব্যবস্থাকে বাতিলের কথা ঘোষণা করে। কিন্তু সামগ্রিক বাতিলের পক্ষে তারা ছিল না। সেখানে 30% মুক্তিযোদ্ধা, যারা 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়েছিলেন, তাদের চিলড্রেন্স এবং গ্র্যান্ড ডটার্স, হ্যাঁ, যারা রয়েছেন, নাতি নাতনি যারা রয়েছেন, তাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছিল। এখন এই ব্যবস্থাকে তো মেনে নিতে পারেননি সাধারণ ছাত্রছাত্রী। তারা ভেবেছিলেন যে মেধার ভিত্তিতে যেন চাকরি মানুষ পায়। এর জন্য কি হলো? আন্দোলন। কিন্তু একটা ঘটনা ঘটে গেল 2021 সালে। সেখানে মুক্তিযোদ্ধাদের 7 সন্তান, মানে এই সিদ্ধান্ত যে বাতিল হয়ে গেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা হাইকোর্টে গেলেন। সেখানে হাইকোর্ট আবার সেটাকে ফিরিয়ে আনবে, সেই কোটা সিস্টেমটাকে ফিরিয়ে আনবে। সরকার যে করেছে, বন্ধ করেছে, এটা ঠিক করেনি, আবার ফিরিয়ে আনলো। যে মুহূর্তে ফিরিয়ে আনলো, আবার আন্দোলন শুরু হলো। সেটা কখন? 1 জুলাই থেকে 5 আগস্ট। তাহলে 2018 থেকে শুরু, 2024 এসে এই আন্দোলন রূপ কিন্তু অন্য। কারণ আদালত যখন আবার রায় দিল যে এই কোটা ব্যবস্থা ফিরে আসা উচিত, যেটা হাসিনা সরকারও কিন্তু চাইছিলেন যে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততিরা কেন এই কোটার আওতায় আসবে না, এ কথা তার মনে মনেও ছিল, এবং সেটা যখন হয়ে গেল তখন সাধারণ মানুষ সেটা মানতে চাইল না। সাধারণ তাদের যে ছাত্রছাত্রীরা, তারাও মানতে চাইল না। যার ফলে কি হলো? যার ফলে আন্দোলন, ভয়ঙ্কর আন্দোলন শুরু হলো। এবং শেখ হাসিনা তো আমাদের দেশে চলে এলেন, মানে ভারতে চলে এলেন, এবং তার বাড়ি ঘর লুটপাট শুরু হলো। আন্দোলন একটু ডেমোক্রেটিক হলে ভালো হতো। এইভাবে তো জেনজির আক্রমণ মানে করবে না। এর কারণ হচ্ছে কি, তাদের যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ওই সময় কিন্তু এই আন্দোলন শুরু হওয়ার সময়কালে সরকার কিন্তু সেগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। তাতে মানুষ আরও খেপে গেল, কারণ ওটা তাদের হাতিয়ার। আমাদের যে পড়াশোনার আজকের যে বিষয়, যেখানে ছাত্রছাত্রীরা বুঝবার চেষ্টা করবেন যে এই আন্দোলনগুলো কেন হচ্ছে, সেটা হচ্ছে জেনারেশন জেডের প্রোটেস্ট। তাদের হাতিয়ার কি? তাদের হাতিয়ার এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া যেই মুহূর্তে বন্ধ হওয়ার চেষ্টা হলো, অমনি সময় কিন্তু দেশে আগুন জ্বলে গেল, হানাহানি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। তিনি তো চলে এলেন, এবং তার ফলে কি হলো? পরবর্তীকালে একটি ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হলো, এবং তার প্রধান হলেন মোহাম্মদ ইউনুস। এবং এই ইউনুস, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটছে, তখন সেই মুহূর্তে বাংলাদেশে কি কি পার্টি ছিল? বাংলাদেশে ছিল আওয়ামী লীগ আর বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এবং আরেকটি পার্টি বাংলাদেশে এবার জন্ম নিয়েছে। সেটি কি? সেটি হচ্ছে এনসিপি। এনসিপি ছাত্রদের দ্বারা তৈরি। হ্যাঁ, তার মূল উদ্দেশ্য কি? তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবে। তাদের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি। সেই নতুন পার্টি 28 ফেব্রুয়ারি 2025 সালে তৈরি হয়, যেটা হচ্ছে ছাত্রদের দ্বারা তৈরি একটি রাজনৈতিক দল। তো এখন তো মোহাম্মদ ইউনুস সাহেব রয়েছেন, তো পরের বছরে নির্বাচন আছে, তখন দেখতে হবে সরকারের কিভাবে পরিবর্তন হচ্ছে, নতুন কারা কারা আসছেন, কীভাবে সরকার চলছে। মনে রাখতে হবে, এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে রয়েছে 2018, সেটা
সব কিছু কিন্তু রেস্ট্রিক্ট করার ফলেই এই আন্দোলন কিন্তু আরও বেশি তার ঝাঁঝ বাড়িয়ে দিয়েছিল। এবার আমরা চলে যাব নেপালে। নেপালে ঘটনা কি হয়? নেপালেও কিন্তু সেম, যে সেখানে যে সরকার ছিল সেটা হচ্ছে KP শর্মা ওলি সরকার, যেটা হচ্ছে খাগদা প্রসাদ ওলি, এবং তার যে দল সেটা হচ্ছে CPNUML, মানে কি দ্য কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট, এর সঙ্গে তারা ছিল নেপালি কংগ্রেস। এবার এই KP শর্মা ওলি এই সরকারের বিরুদ্ধে কি ক্ষোভ জমে উঠেছিল, প্রোটেস্ট হয়েছিল কার বিরুদ্ধে? গভর্নমেন্ট করাপশন, নেপোটিজম, তার নিজেদের লোককে সবসময় সব জায়গায় সুবিধা পাইয়ে দিচ্ছে, আর কি যে আনএমপ্লয়মেন্ট, প্রচুর পরিমাণে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছিল, কর্মসংস্থান মানে একেবারেই হচ্ছিল না, এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষের উপর একটা খুব চাপ সৃষ্টি হচ্ছিল। যার ফলে কি হলো, প্রোটেস্ট যে শুরু হলো 8ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর 2025 অবধি, এবং যার ফলে কি হলো, সেই সরকারের পরিবর্তন হলো, সাধারণ মানুষ প্রচণ্ড ক্ষেপে গেলেন। এই কদিন যে বিশাল প্রোটেস্ট হয়েছিল তার ফলস্বরূপ এই সরকারকে উৎখাত করা হলো এবং নতুন সরকার এলো, যেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করলেন সুশীলা খার্কি, যিনি 14 সেপ্টেম্বর কিন্তু শপথ গ্রহণ করেন। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানেও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপসকে ফেসবুক, টুইটার, ইউটিউব, এক্স সব তারা বন্ধ করে দিয়েছিল। এই ঘটনা কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। আরেকটি কথা আমাদের জানতে হবে যে এই যে নেপালে আগে তো রাজতন্ত্র ছিল। 1990 সালে পিপলস মুভমেন্ট টু ক্রিয়েট দ্য কনস্টিটিউশনাল মনার্কি, মানে সংবিধানের ওপর নির্ভর করে একটি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 2006 সালে দ্বিতীয় জন আন্দোলনের মধ্য দিয়ে তারা কিন্তু পার্লামেন্টকে রেস্টোর করে, যে শুধু সাংবিধানিক সরকার থাকবে, যেখানে আর কিন্তু রাজতন্ত্র থাকবে না। এখন নেপালে কিন্তু রাজতন্ত্র নেই, এবং অফিসিয়ালি এই মনার্কিকে অ্যাবলিশড করা হয়। আমাদের মনে রাখতে হবে রাজতন্ত্র দিয়ে আজকের দিনে কিন্তু সবকিছু চলতে পারে না। আমরা দেখেছি ইংল্যান্ডেও কিন্তু রাজতন্ত্রের অবসান ঘটেছিল বহু যুগ আগে। সেখানে কি আছে? সেখানে রাজা রয়েছেন সাক্ষী গোপালের মতো, আর ওখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসে। সেরকম এখানেও এই 2008 সালে যখন অফিসিয়ালি এই মনার্কিকে একেবারে সরিয়ে দেওয়া হলো, রাজতন্ত্রকে সরিয়ে দেওয়া হলো। তাহলে আজকে আমরা জানলাম বাংলাদেশ এবং নেপালের দুটি ঘটনা, এবং বাংলাদেশের আন্দোলন কোন কোন সময়ে সংগঠিত হয়েছিল সেটা যেন আমাদের কাছে কোশ্চেন হিসাবে আসতে পারে। বর্তমানে কে আছেন? মোহাম্মদ ইউনূস রয়েছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার। সেরকম নেপালেও দেখলাম একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সুশীলা কার্কির নেতৃত্বে, সেটা তৈরি হয়েছে 14ই সেপ্টেম্বর। তাহলে এখানে কিন্তু আগামী দিনে নতুন সরকার আসবে। আমাদের এখানে মনে রাখতে হবে যে যে দেশগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি, পরীক্ষার্থীদের সেই দেশের পলিটিক্যাল সিস্টেম, সেখানে কতগুলো পলিটিক্যাল পার্টি রয়েছে, তাদের নাম, কোন সময় আন্দোলন সংগঠিত হলো সেটাও জানতে হবে, এবং তার পরবর্তীকালে সে আন্দোলনের গতিরূপ কী নিল, এবং আগামী দিনে যখন সরকার আসবে সে সম্পর্কে আমরাও যেরকম আলোচনা করব আমাদের চ্যানেলে, তোমাদেরও কিন্তু খবর কাগজ পড়ে তথ্য রাখতে হবে। এই আজকের এই দুটি নতুন সংযোজন করলাম, পার্ট 2 জেনারেশন জেড এর প্রোটেস্ট সম্পর্কে। ভালো করে দেখবে যে কী কী কোশ্চেন এখান থেকে আসতে পারে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।